আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি আওয়ার নিউ ক্লাস। তো আজকে আমরা একটা অন্যরকম ক্লাস করতে চলছি এবং আজকে ক্লাসটা মোটেও যারা পোস্ট গ্রেড আছে বা যারা হচ্ছে অনার্স লেভেলে তাদের জন্য না। আজকে আমাদের খুবই একটা স্পেশাল ক্লাস, যেটা হচ্ছে এইচএসসি দের স্টুডেন্টদের জন্য। কিছুদিন পরে আমাদের এইচএসসি এক্সাম। সো এইচএসসি এক্সামের মানে সবার অনেক কমেন্ট দেখি যে ভাইয়া এইচএসসি কিভাবে প্রিপারেশন নিব, এইচএসসি কি কি পড়তে হয়। এইচএসসির পরে যেহেতু আমাদের অ্যাডমিশন চলে আসে, সেক্ষেত্রেও দেখা যায় এইচএসসিটা হচ্ছে আমাদের বেস, এইচএসসির উপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী অ্যাডমিশনটা কভার করতে হয়। সো আমি হচ্ছে হাসান সিয়াম, আমি আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সো আজকে আমি তোমাদের গাইড করব বায়োলজিতে কিভাবে এ প্লাস পাওয়া যায় এবং 90+ মার্ক পাওয়া যায়। সো 90+ মার্ক পাওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজি থাকে। সো বায়োলজি তোমরা জানো, দিস মোস্ট কমপ্লিকেটেড থিং। অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে আবার ইজি লাগে। বাট যারা অ্যাডমিশনে ভালো করতে চাও, যারা মেডিকেলে চান্স পেতে চাও, যারা ভার্সিটিতে চান্স পেতে চাও বা নার্সিং এ চান্স পেতে চাও, তাদের জন্য দিস দ্য মেইন সাবজেক্ট, যেটার উপর ফোকাস করা উচিত। সো দ্যাটস ওয়াই যারা এইচএসসি তে খুব ভালো করতে চাও তাদের জন্য এই লেকচারটা সাজানো। তোমার যদি কোনো ছোট ভাই বোন বা কেউ যদি এইচএসসি পরীক্ষা দিবে, তাকে তুমি ভিডিওটা মেনশন করতে পারো, কজ দিস ভিডিও উইল শো এভরিথিং অ্যাবাউট বায়োলজি সেকেন্ড পার্ট। আজকে আমরা জুওলজি ক্লাসটা করবো, এখানে সবই দেখানো হবে যে কিভাবে আসবে, কিভাবে অ্যান্সার করতে হয় এবং কিভাবে এখানে এ প্লাস পেতে হয় বা 90+ মার্ক পেতে হয়। সো শুরুতেই আসো আমরা যদি যাই, একটু আমাদের লেকচার গুলা মানে ক্লাসগুলা একটু যদি দেখি, আমাদের এই বায়োলজি শর্ট সিলেবাস যেহেতু 2024 সালে পরীক্ষা যারা দিবা, তো আমাদের এই চ্যাপ্টার গুলা এখানে সাজানো। সো আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ যাই, প্রথম যে চ্যাপ্টারটা এটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা শ্রেণীবিন্যাস। সো এই চ্যাপ্টারটা হোয়াইট, আচ্ছা। সো এই প্রাণীর বিভিন্নতা আর শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। সো এইভাবে চ্যাপ্টারগুলো সাজানো। আমি যদি একটু হাইলাইট করে দেই যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টারগুলো একটু লেস ইম্পর্টেন্ট, সেগুলো আমি একটু সাজায় দেই এবং কিভাবে কোন চ্যাপ্টার পড়তে হয় সেগুলো দেখানো হবে। তো শুরুতেই যদি আসি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এইখান থেকে যেহেতু আমাদের কোশ্চেন হবে টোটাল 8টা। সিকিউ প্রথম আসি, এমসিকিউ তো একটু পরে ডিসকাস করতেছি। সো 8টা কোশ্চেন যেহেতু হবে, প্রতি চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন হওয়ার কথা। মানে বাই চান্স যদি খুব বেশি প্রবলেমেটিক না হয়, তাহলে একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার স্কিপ হয়। বাট সব চ্যাপ্টার থেকে অ্যান্সার মানে কোশ্চেন আসার কথা। সো এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসতে পারে। সো এটা লেস ইম্পর্টেন্ট বাট আসতে পারে। কিন্তু এইখান থেকে মোর দেন 2 or 3টা এমসিকিউ থাকবে, দুইটা তিনটা এমসিকিউ তোমরা পড়ে আসছো। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে প্রচুর এমসিকিউ আছে। তারপরে আসি আমরা প্রাণীর পরিচিতি। সো এই চ্যাপ্টারটা অনেকের জন্য একটু পেইনফুল চ্যাপ্টার। কেন পেইনফুল তোমরা সবাই জানো, এই চ্যাপ্টারে অনেক বেশি ইনফরমেশন। সো এইখান থেকে আমরা রুই মাছ এবং ঘাস ফড়িং, এই দুইটা আমরা মানে মোটামুটি ইগনোর করেই চলি যতটুকু বলা যায়। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও করেছি। আমি আজ থেকে 5 বছর আগে এক্সাম দিয়েছি। ঘাস ফড়িং, রুই মাছ এগুলো একটু স্কিপ করে আসি। বাট হাইড্রা, দিস ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও বা এট দ্য সেম টাইম তোমরা যারা ইন্টারে ভালো করতে চাও, এই সেকেন্ড চ্যাপ্টার থেকে জাস্ট হাইড্রাটা একটু ফোকাস করে পড়বা। কারণ হাইড্রার চ্যাপ্টারটা খুবই শর্ট এবং এই চ্যাপ্টার থেকে কিছু টপিক ফিক্স, টপিকগুলো পড়লেই আমাদের কমন পড়ে যায়। তো আমরা এই প্রাণীর পরিচিতির এই চ্যাপ্টারটা একটু পরে আলোচনা করব কিভাবে পড়তে হয়। আর ঘাস ফড়িং, রুই মাছ ক্লাস মানে বায়োলজি স্কিপ করা যাবে না। তোমরা যদি এমসিকিউ প্রিপারেশন নাও নিতে পারো, জাস্ট এমসিকিউ এর জন্য চ্যাপ্টার 2টা পড়ে যাবা। এমসিকিউ কিভাবে পড়তে হয় সেগুলোর উপর একটা মানে গ্রস আলোচনা একটু পরে করব হয়তো। সো এই 2টা চ্যাপ্টার এমসিকিউ এর উপর ফোকাস দিবা। এখান থেকে সিকিউ আসতে পারে বাট লেস ইম্পর্টেন্ট, যেহেতু উই হ্যাভ এ অপশন 3টা এক্সট্রা কোশ্চেন থাকে, 5টা অ্যান্সার করতে হয়। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ প্রিপারেশন নেওয়াটাই সেফ থাকা কাজ। বাট যারা খুব ভালো করতে চাও ডিটেলস একটু পড়ে যাও। তারপরে আসি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফ্রম দিস জুওলজি, হুইচ ইজ ডাইজেশন অ্যাবজর্পশন। খুবই ইম্পর্টেন্ট। সো এইখানে তোমরা 3টা থেকে 4টা স্টার দিতে পারো। এখান থেকে সিকিউ আসবে 1টা থেকে 2টা, মাস্ট একটা পাবা বা 2টাও আসতে পারে। আর এমসিকিউ পাবা 4টা থেকে 5টা বা 3টা থেকে 4টা মাস্ট পাবা। সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক পরিপাক শোষণ, এখান থেকে কোশ্চেন আসবে। সো এই চ্যাপ্টারটাও আমরা একটু হাইলাইট করে খুব ভালো করে পড়ে ফেলবো।
তারপরে চ্যাপ্টার রক্ত। সো রক্ত যেমন আমাদের বডি সব জায়গায় থাকে, এবং রক্ত আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সার্কুলেটরি মানে ওয়ে, যেটা হচ্ছে সব জায়গায় থাকে, অ্যাট দ্য সেম টাইম সব ফাংশনকে ইউনিট হিসেবে কাজ করে এক জায়গায় নিয়ে আসে। সো আমাদের জুওলজির ক্ষেত্রেও রক্ত ছাড়া পাস করার কোনো ওয়ে নাই। সো রক্তের চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট। সো রক্ত যদি আমি একটু হাইলাইট করে দেই, এটাকে তোমরা যতগুলো স্টার পারো দিয়ে নাও। কেউ যদি কোনো এই চ্যাপ্টার মানে জুওলজি শুরু করো পড়া, রক্ত দিয়ে শুরু করতে পারো, কজ ইট ইজ মোস্ট সুপারফিশিয়াল চ্যাপ্টার ফর এইচএসসি। রক্ত থেকে 9-10 ইম্পর্টেন্ট ছিল, এইচএসসি তো ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন যদি স্কিপ করে যাও কেউ, এই চ্যাপ্টারটা ঠিকভাবে না পড়ো, তোমার তো এইচএসসি যাবেই, অ্যাডমিশন যাবে, এবং ফিউচারে তুমি যদি মানে মেডিকেল রিলেটেড বা সায়েন্টিফিক হিউম্যান বডি রিলেটেড কিছু শিখতে চাও, এই চ্যাপ্টার স্কিপ করলে তুমি তখন কিছুই জানবা না। সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 2টা মাস্ট সিকিউ থাকে প্রতিবার। এই চ্যাপ্টার্স গুলো আমরা আগে উপরে আসছি, হৃৎপিণ্ডের গঠন, তারপরে মায়োফেশিয়াল মায়োফাংশনাল যে সিস্টেম গুলো আছে, তারপর জাংশনাল টিস্যু, এখানে কার্ডিয়াক সাইকেল, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো আমরা একটু হাইলাইট করে পড়তে পারি। তারপরে আসে আমাদের ওয়ান অফ দ্য লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমি লেফট সাইডে স্টার দিলাম, হুইচ ইজ শ্বাসক্রিয়া শ্বসন। সো এইখানে মানে এই চ্যাপ্টারটা এত ছোট, এখান থেকে সিকিউ করার অপশন থাকে না। মানে এই চ্যাপ্টার থেকে যেহেতু বললাম সব চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসবেই, কিন্তু যদি কোনো চ্যাপ্টার থেকে সিকিউ না আসে, দিস ওয়ান ইজ দ্যাট চ্যাপ্টার, এই কালপ্রিট, এখান থেকে কোশ্চেন আসার কোনো অবকাশ নাই। সো এরপরও আমরা এটা স্কিপ করব না কোনোভাবে, এটাও আমরা পড়ে যাব। এটাকে আমরা 1 স্টার দিয়ে পড়বো, এবং কিছু যদি না পড়ি জাস্ট এমসিকিউ গুলা পড়ে যাব, যেটা আমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। সো আমি এরপর ডিসকাস করব সবগুলো টপিক থেকে কিভাবে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট কি কি আসে। তারপর আসো ওয়ান অফ দ্য মোস্ট ট্রিমেন্ডাস চ্যাপ্টার, যেটা মুখস্থ করা লাগে প্রচুর, এবং আমরা যখন 9-10-এ পড়তাম তখন ইন্টারের এই চ্যাপ্টার দেখে ভয় পাইতাম, কারণ মানুষের পুরা বডির হাড্ডি গুড্ডি এই চ্যাপ্টারে আছে, হাড্ডি গুড্ডি ছাড়াও আরো অনেক কিছু আছে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, অ্যাট দ্য সেম টাইম এইচএসসি এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরও এখান থেকে একটা সিকিউ মাস্ট পাবা, 2টা থাকে না, একটা সিকিউ মাস্ট পাবা, এবং এমসিকিউ প্রচুর থাকে, 4টা থেকে 5টা। যেহেতু আমাদের 7টা চ্যাপ্টার, যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাভারেজ আসে 3.5, 3.5টা করে এমসিকিউ। কিছু কিছু চ্যাপ্টার থেকে 4টা-5টা এমসিকিউ থাকে, কিছু কিছু চ্যাপ্টার থেকে 1টা-2টা এমসিকিউ থাকে। সো অ্যাভারেজে 3.5টা করে এমসিকিউ থাকবে। সো এইখানে 4টা-5টা এমসিকিউ মাস্ট পাবা চলন আর অঙ্গ চলন থেকে। এবং লাস্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে আমাদের জেনেটিক্সটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিছু তত্ত্ব আছে, মেন্ডেল বাবাজির বিভিন্ন তত্ত্ব আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ব্যতিক্রম গুলা, এবং এখানে পলিজেনিক ইনহেরিটেন্স, এবং এট দ্য সেম টাইম কিছু ডিজিজ আছে, থ্যালাসেমিয়া, এইচএসসি তে কভার করা লাগবে। সো এই হচ্ছে তোমাদের বেসিক একটা আইডিয়া। কেউ যদি জীবনে জুওলজি বই ধরো নাই, আজকে শুরু করবা ধরা, তো তার কি কি পড়া লাগবে আমি একটা আইডিয়া দিছি। এই জিনিসগুলো যদি পড়ে ফেলো, দিস মোর দেন এনাফ। আসো আমরা আর পরে যাই, শুরু করি আমাদের ফার্স্ট চ্যাপ্টার। কারো যদি কোনো টপিকে প্রবলেম হয়, আমি জানি না এখানে কতজন ক্লাস করতেছো বা করবা, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও। কোনো টপিক না বুঝতে পারলে বা কোনো মানে জটিল কিছু পেলে আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি ট্রাই করবো সেটা অ্যান্সার দেওয়ার। আসো আমরা শুরু করি। প্রথম চ্যাপ্টার আমাদের, হয়তো জুওলজি বইটা অনেক বড়, দিস ওয়ান, বাট এই চ্যাপ্টার তুমি যদি গুছায় পড়তে পারো, যেহেতু আমাদের পরীক্ষার আছে আর মাত্র কিছু দিন, 20 দিন, আজকে 10 তারিখ, 30 তারিখে এক্সাম, 20 দিন বা 19 দিন। সো এই 19 দিনের মধ্যে কিভাবে কি পড়বা সেটার গাইডলাইন। সো যারা টোটালি পড় নাই তারাও কিভাবে পড়তে পারো, যারা কিছু পড়ে আসছো কিছু পারো, তাদের জন্য সাজেশন থাকবে। এই জিনিসগুলো একটু জোর দিয়ে পড়ো। শুরুতে আসো আমরা চলে আসি প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস। সো এই চ্যাপ্টারটা থেকে আমরা যদি শুরু করি, সো আমরা এখানে কিছু এমসিকিউ আছে, কিভাবে আছে তোমরা জানো। সো এখানে অনেকগুলা ডাইভার্সিটির অ্যানিমেল দেওয়া আছে। সো শুরুতেই তুমি যদি যাও, আমাদের সবচেয়ে লেফট সাইডে আছে ফ্রগ। ফ্রগটা কোন হচ্ছে কি বলে কোন ক্লাসে আছে সেটা একটু কমেন্ট করে আমরা জানাইতে পারি। যে ব্যাং হচ্ছে কোন শ্রেণীর পর্বের প্রাণী, সেটা একটু জানাও। বাংলায় লিখলেও হবে, অনেক সময় ইংলিশেও আছে। তো দ্যাটস ওয়াই আমরা বাংলা ইংলিশ দুইটাই শিখে নিব পরীক্ষায়। দেখা যায় সামটাইমস র্যাপটিলিও আসে,
সামটাইমস উভচরও আছে। তারপর এই যে পক্ষীকুল, এভিস, ম্যামালিয়া, তারপর ফিশের মধ্যে আবার টাইপস আছে তিনটা, খুবই ইম্পর্টেন্ট: কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। ওই জিনিসগুলা এখানে আসে পরীক্ষায়, এটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যে তিনটা ফিশ আছে এখান থেকে কিভাবে পড়তে হয়। তারপরে এই যে বান্দর, এটা হচ্ছে ম্যামালিয়ার মধ্যে আছে। তারপর এগুলা ফিশ, এটা যদি অ্যাক্টিনোপটেরিজি হয়, আমার যতটুকু মনে হয় এটা সামুদ্রিক মাছ যদি হয় অ্যাক্টিনোপটেরিজি হবে। সরি, যদি লোনা পানি মানে লোনা পানি বা আমরা যে মিঠা পানি মাছ সেগুলো অ্যাক্টিনোপটেরিজি, সামুদ্রিক মাছ হইলে আমরা কন্ড্রিকথিস বলি। আর এর মধ্যে আরেকটা মাছ আছে যেগুলো লেজ একটু এরকম থাকে, এরকম হলে সার্কোপটেরিজি। এগুলো তোমাদের আইডিয়া আছে, সো আমি এগুলো নিয়ে ডিসকাস করলাম না। এই যে মাকড়সা, মাকড়সা কোন পর্বের প্রাণী সবাই জানি আমরা, ঘাসফড়িং মাকড়সা সেম পর্বের প্রাণী, চিংড়ি মাছ। তো এগুলা আমরা একটু পরে আলোচনা করব। তারপর আসো শামুক, মলাস্কা। তারপর কচ্ছপ, এটা উভচরের মধ্যে রাখছে। প্রজাপতি, এগুলা দেওয়ার রিজন হচ্ছে এখানে প্রতিসাম্যতাও দেখানো হয়েছে, হোয়াট এভার। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার। সো তোমরা যারা পারো, এই যে আরশোলা, তারপর তেলাপোকা, তারপর হচ্ছে চিংড়ি মাছ, সবই হচ্ছে যারা 8 পা আছে এরকম এবং উপরে একটা খোলক থাকে, আর সবই আর্থ্রোপোডা পরের প্রাণী। এবং এইখান থেকে একটা মোস্ট কমন এমসিকিউ যেটা মেডিকেলে আসে বা এইচএসসি তেও আসতে দেখা যায়, যে কোন গোত্রের প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় প্রাণী জগতে, সেটা হচ্ছে আর্থ্রোপোডা। সো আমি চাইলেও ডিটেলসে পড়াইতে পারবো না, কারণ যেহেতু একটা ক্লাস আমি একটু রিভিউ করার ট্রাই করতেছি। সো ডিটেলসে ক্লাস হইলে হয়তো ডিসকাস করা যেত, বাট আমি টপিকগুলো একটু দেখাই দিই। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তারপরে আসি আমরা এই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্স, সো আমি একটু যদি হাইলাইট করে দিই। তো শুরুতে আসো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস। এখান থেকে প্রতিসাম্যতার টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ সিকিউ এর জন্য আমরা এটা পড়তে পারি। সেকেন্ড যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের ভ্রূণস্তর আছে, কোনটা দ্বিস্তরী, ত্রিস্তরী এবং এর উদাহরণ। তারপরে যদি আসে আমরা এখানে সিলোম আছে, এসিলোমেট, ইউসিলোমেট, সিডোসিলোমেট, এগুলোর উদাহরণ পড়বো। এই তিনটা জিনিস স্কিপ করে কখনোই যাওয়া যাবে না। তারপরে পর্ব যদি আসো, পর্বের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পর্ব হচ্ছে পরিফেরা, তারপর হচ্ছে নিডারিয়া, তারপর ওইখান থেকে মাছের যে তিনটা গোত্র আছে, এটা আসে পরীক্ষায় বেশি, মাছের তিনটা। এবং লাস্টে আমাদের 4টা ক্লাস আছে: উন্নত, উভচর, তারপর হচ্ছে সরীসৃপ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী, আর একটা হচ্ছে আমাদের এভিস, পক্ষীকুল। এই 4টা পার্থক্য করে এবং বৈশিষ্ট্য আমরা শিখে ফেলতে পারি। এই হচ্ছে আমাদের সাজেশন। এই জিনিসগুলো আমরা যদি একটু কভার করে রাখি তাহলে আমাদের এইচএসসি এক্সাম দেওয়াটা খুবই ইজি হবে, বিকজ এই চ্যাপ্টার গুলা থেকে এই টপিক গুলাই আসে। সো এইখান থেকে এমসিকিউ এর এবং সিকিউ দুইটার সাজেশন দেওয়া আছে, এমসিকিউ সিকিউ দুইটার আমরা কি কি জিনিস পড়তে পারি সেগুলো দেখে নিব। এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, একটা ইন এ হোলসাম সাজেশন। তারপরে আসি আমরা, তাহলে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে কি কি পড়তে হবে সেগুলো আমরা একটু হাইলাইট করে দিলাম। তারপর হচ্ছে আমরা প্রাণীর পরিচিতি চলে যাই। সো এইখানে আর কিছু টাস্ক থাকলে হয়তো আমরা ডিটেলসে পড়ানোর সময় ডিসকাস করতে পারবো, বাট আজকে যেহেতু আমরা ফুল সিলেবাসটা সামারি করতেছি, দ্যাটস এত পড়ার ওয়ে নাই। হাইড্রা খুবই ইম্পর্টেন্ট, যারা জীবনে হাইড্রা পড়ো না আজকেও যদি এখন পড়তে বসো দেখবা 10, 15, 20, 30 মিনিটের মধ্যে হাইড্রা পড়া শেষ হবে। তো এই চ্যাপ্টারটা খুবই ইজি। তো হাইড্রা থেকে কি কি পড়বো, কিভাবে পড়বো সেগুলো একটু যদি হাইলাইট করে দিই। সো একটা হাইড্রা যদি বের করা হয়, হাইড্রা দেখতে অনেকটা এরকম হয়। এটা হারকিউলিস মুভি আছে একটা, দেখো আমি ওই দিন ডাউনলোড করছিলাম, দেখার সুযোগ হয় নাই, যারা দেখতে চাও দেখতে পারো। হারকিউলিস মুভিতে দেখবে এরকম একটা এনিমেল আছে, ভিলেন, যে গ্রিক মিথোলজি মুভি, বিভিন্ন এনিমেল। তো ওইখানে দেখবে এরকম হাইড্রা থাকে যার 9টা মাথা,
এবং এর পুনরুৎপত্তি ক্ষমতা আছে। এই পুনরুৎপত্তি ক্ষমতাকে আবিষ্কার করে আব্রাহাম ট্যাবলে। আচ্ছা, ডিটেলস আমি যাচ্ছি না, এরপরও চলে আসতেছে অনেক কিছু। আসো তাহলে আমরা হাইড্রা থেকে কি কি পড়বো একটু হাইলাইট করে দেই। হাইড্রা থেকে শুরুতেই পড়তে হবে হাইড্রার গঠন, এমসিকিউ সিকিউ দুইটার জন্য। হাইড্রার সকল ঋতু, হাইড্রার প্রজনন হয় কোন ঋতুতে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং সুপারফিশিয়াল। সো এটা আমাদের পড়তে হয়। হাইড্রা তোমার দৈহিক প্রজনন বা হচ্ছে অযৌন প্রজনন হয় কোন ঋতুতে, যৌন প্রজনন হয় কোন ঋতুতে। অযৌন হবে গ্রীষ্ম আর হেমন্তকাল, আর যৌন হবে শীত আর হচ্ছে বসন্তকাল। সো এটা মনে রাখার জন্য একটা মানে টেকনিক আছে, যেটা এখন না ডিটেলস হইলে হয়তো বলতে পারতাম। আচ্ছা যাই হোক, তারপরে আসো হাইড্রা গেল। হাইড্রার দুইটা জিনিস আমরা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। তারপর আসো হাইড্রার ভিতরে এবং বাইরের কিছু গঠন আছে। হাইড্রার ভিতরে যে গ্যাস্ট্রোডার্মিস কি কি সেল আছে, এন্ড তারপর হচ্ছে একটোডার্মিস বা এন্ডোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস কি কি সেল আছে, আর হাইপোডার্মিস বা একটোডার্মিসে কি কি সেল আছে, সেলগুলোর নাম এবং কাজ পড়তে পারি। এবং হাইড্রা থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা জীবনেও যারা না পড়ছো তারা পড়তে পারো, হাইড্রার চলন। এইখান থেকে মাস্ট একটা বা দুইটা কোশ্চেন থাকবেই থাকবে। হাইড্রা অনেকগুলা চলন আছে, সামার সল্টিং, তারপর লুপিং, কোনটা দ্রুত কোনটা সাধারণ কোনটা লম্বা দূরত্ব, এই জিনিসগুলো এমসিকিউ তো যেমন ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো হাইড্রা থেকে আমার মনে হয় এইটুক পড়লেই কমন পড়ে যাবে। তারপর হাইড্রার প্রজনন আছে, প্রজনন কিভাবে করে এগুলো দরকার নাই, বাট যারা খুব ভালো পড়তে চাও পড়তে পারো। তারপর আসো তাইলে আমরা হাইড্রা গেল, হাইড্রার পরে আসো আমরা যাই ঘাসফড়িং। দুইটা কিউট কিউট ঘাসফড়িং দেখানো হয়েছে এবং এরা মনে হয় কাপল, খুবই স্মাইলে ফেস আছে, বাট দুইজন দুই দিকে আছে কেন আমি জানি না। সো এই ঘাসফড়িংটা সবাই স্কিপ করে যায় সারা জীবন, বাট ঘাসফড়িংটা স্কিপ করা উচিত না, কারণ এখান থেকে এমসিকিউ আসে। সো ঘাসফড়িং এর চোখ কোনটা, চোখের নাম কি, ওসেলি কোনটা, পুঞ্জাক্ষী কয়টা, অ্যান্টেনা কয়টা, ঘাসফড়িং এর পাখা কয়টা, পা কয়টা, তারপরে পেটের কয়টা অংশ, ঘাসফড়িং এর পেটের হচ্ছে 10টা, কি বলে 10টা খণ্ড, উদরে কয়টা থাকে, বক্ষতে কয়টা থাকে, এই জিনিসগুলো আমরা পড়তে পারি। এখানে আবার টিম্পেনিক পর্দা থাকে, মেমব্রেন থাকে, এই জিনিসগুলো হাইলাইট করে পড়তে পারি। যেহেতু আমরা সিকিউ এর জন্য খুব কম গুরুত্ব দেবো, এই জিনিসগুলো এমসিকিউ তে খুবই আসে। এবং খুব যদি ইম্পর্টেন্ট আসো হাইড্রাতে মানে ঘাসফড়িং এ, সেটা হচ্ছে ঘাসফড়িং এর দর্শন কৌশল। উজ্জ্বল আলোতে কি হবে আর অনুজ্জ্বল আলোতে, অনুজ্জ্বল আলোতে যেটা হয় সেটা হচ্ছে সুপার পজিশন, আর উজ্জ্বল আলোতে যেটা হয় অ্যাপোজিশন। এই জিনিসগুলো আমরা হাইলাইট করে করে দেখতে পারি। তারপর এই যে এখানে আর যদি পড়তে চাও হাইড্রার হচ্ছে পরিপাক প্রণালী বা পরিপাক নালীটা পড়তে পারো। পরিপাক নালীগুলা পড়তে পারো। আচ্ছা, এই হাইড্রার প্রজনন নিয়ে অনেক কাহিনী আছে, তুমি ভাবতেছো এটা হয়তো প্রজনন করতেছে, বাট না, হাইড্রা এটা হচ্ছে তারা হচ্ছে মানে মা আর ছেলে বা মা আর মেয়ে যেটাই হোক। সো হাইড্রার প্রজনন নিয়ে কিছু স্ট্রেঞ্জার থিং আছে। তারা হাইড্রা হচ্ছে একসাথে 20 থেকে 25টা ডিম পারে। তারা যখন ডিম পারে সেটা হচ্ছে গর্তে মানে একটা বালিতে দেখা যায় একটা গর্ত করে সেখানে ডিমগুলা পেরে রেখে দিয়ে আসে। আফটার ফিউ ডেজ সেখানে গিয়ে দেখে যে ডিমগুলা ফুটছে কিনা। ডিমগুলা ফোটার পর সেখান থেকে সে বাচ্চাগুলা যখন ফুটে বের হয় সেগুলো উড়াল দেয় ওইখান থেকে, খুবই স্ট্রেঞ্জার থিং। এবং সে তারপর তার মানে কিছুদিন কেয়ার করে। আচ্ছা, তারপর আসো ঘাসফড়িং গেল। ঘাসফড়িং এর পরে আমরা যদি যাই রুই মাছ। সো অনেক সুন্দর একটা রুই মাছ দেখলেই খেতে ইচ্ছা করতেছে, বাট রুই মাছ থেকেও অনেক কঠিন কিছু আসে না। রুই মাছ থেকে এমসিকিউ পড়লে হয়, সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। রুই মাছ থেকে কি কি পড়বা, রুই মাছ থেকে 2-3টা জিনিস ইম্পর্টেন্ট, সেটা আমি যদি একটু হাইলাইট করে দিই। রুই মাছের গঠন 1 নাম্বার পড়বো, গঠনে কয়টা পাখনা থাকে। রুই মাছের গঠন পাখনা কি কি থাকে, এর মাথা কোনটা, পেট কোনটা, উদর কোনটা, লেজ অংশ কোনটা, পাখনায় কয়টা রশ্মি থাকে, তারপর চোখ কি কি আছে। তারপর এখানে পটকা, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে রুই মাছের পটকা। পটকার কাজ কি সেটা খুবই ইম্পর্টেন্ট, পটকার কাজ আসে পরীক্ষায়। রুই মাছের ফুলকা রন্ধ্রের গঠন, ফুলকার গঠন, তারপর শ্বাস কিভাবে নেয়, শ্বসন প্রক্রিয়া, এই 3টা টপিকই ইম্পর্টেন্ট রুই মাছ থেকে। এই 3টা টপিক যদি পড়ো এখান থেকে মোর দেন এনাফ কমন পড়বে এবং খুব ভালো গুলা পড়লে হয়। মেল ফিমেল রুই মাছের মধ্যে কি পার্থক্য সেটা পড়লে হয়।
আচ্ছা সরি, এটা ডাইজেস্টিভ সিস্টেমে চলে গেছে। আচ্ছা হোয়াট এভার। তো এটা একটু কারেকশন করে নিতে পারি আমরা। সো এটা হচ্ছে ইন্টারনাল হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। সো পরিপাক আর শোষণের একটা পার্ট। সো পরিপাক আর শোষণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি মানে কি কি চ্যাপ্টার যদি মানে সব চ্যাপ্টার না পড়তে পারো, কি কি চ্যাপ্টার পড়বা, পরিপাক পড়বা, রক্ত পড়বা, জেনেটিক্স পড়বা, অঙ্গ চালনা পড়বা, এই চারটা চ্যাপ্টার পড়লেই তোমার 5টা এমসিকিউ খুব কমন, ভালোভাবে কমন পড়বে। সো এই চারটা চ্যাপ্টার পড়তে পারি আমরা। সো আসি আমরা, তাহলে আমরা যদি যাই পরিপাক আর শোষণ, এখানে শুরুতে আসে যেটা, সেটা হচ্ছে পরিপাক নালী। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, মাঝে মাঝে সিকিউতেও খ নাম্বারে কিছু কোশ্চেন ঢুকে যায়। সো পরিপাক প্রণালী পড়বো, এখানে দাঁতের একটা গঠন আছে, দাঁতের গঠন পড়তে পারি। এবং এইখানে দাঁতের গঠনের পরে এই যে আমাদের পরিপাক যে কি কি পার্ট আছে, লিভার থেকে শুরু করে কি কি গ্রন্থি আছে এইখানে, সেই সবগুলা জিনিস এইখানে আসে। তো এইগুলো আমরা ধরে ধরে কভার করতে পারি। তারপরে আমরা এখানে অ্যাবজর্পশন প্রক্রিয়াগুলো পড়তে পারি আর ডাইজেশন প্রক্রিয়াগুলো। তো ডাইজেশন প্রক্রিয়া মানে কি কি পড়বো আবার বলে দেই। তন্ত্রের পার্ট, পরিপাক তন্ত্রের কি কি পার্ট, নালী কি কি আছে, গ্রন্থি কি কি আছে, গ্রন্থি থেকে কি কি নিঃসরণ হয় সেগুলো আমরা এখান থেকে পড়তে পারি, নিঃসরণ হয় কি কি। তারপরে আমরা পড়তে পারি মুখের ভিতরে কি কিভাবে পরিপাক হয়, কি পরিপাক হয়, শুধু শর্করা, পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন এবং কিছুটা শর্করা এবং কিছুটা ফ্যাট। তারপর ক্ষুদ্রান্ত কিভাবে পরিপাক হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পাকস্থলীতে প্রোটিন পরিপাক। এখানে একটা ফিগার আছে, এখানে সব প্রোটিন পরিপাক দেওয়া আছে। যারা খুব বুদ্ধিমান তারা একটা স্ক্রিনশট তুলে নিবা, কারণ এইখান থেকে প্রোটিন পরিপাকে, যদিও ফুললি দেখা যাচ্ছে না আই গেস, তো এইখান থেকে এটা যদি পড়ো প্রোটিন পরিপাক তোমার জন্য কমন পড়বে মাস্ট। প্রোটিন পরিপাকটা ইম্পর্টেন্স দিয়ে পড়বো আমরা। তারপর ক্ষুদ্রান্তের গঠন, ক্ষুদ্রান্তে মাইক্রোভিলাই থাকে যেগুলো ওই যে কম্বলের মতো দেখতে হয়। তো এই জিনিসগুলো আসে এখান থেকে পরীক্ষায়। দাঁতের সংকেত, যারা ডেন্টালে পড়তে চাও ফিউচারে, তাদের ডেন্টালের জন্য এই জিনিসগুলো একটু জোর দিয়ে পড়তে পারো, আসে পরীক্ষা মাঝে মাঝে। তারপরে আসো এখান থেকে আমাদের স্থূলতা, ওবেসিটি, এই টপিকটা একটু দেখতে পারি। স্থূলতা বা ওবেসিটি, এখান থেকে বিএমআই নির্ণয়, বিএমআই নির্ণয় ক্লাস 9 করছো, এই জিনিসগুলো একটু দেখতে পারো, এখান থেকে আসে পরীক্ষায়। তারপরে এখানে লিভার বা যকৃৎ, এখান থেকে আমাদের কার্বোহাইড্রেট কোথায় হয় দেখো, এখানে হচ্ছে এখানে নিচের দিকে, মানে এগুলো হচ্ছে লিপিডস ফর্মস কোথায়, প্রোটিন ফর্মস কোথায়, এটাও স্ক্রিনশট তুলে রাখতে পারো যারা দেখতে চাও, সবগুলো এখানে দেওয়া আছে। সো লিভারের কাজ কি আমরা পড়তে পারি, অগ্নাশয়ের কাজ কি। সো এখান থেকে আমরা লিভার, লিভার কাজ কি, অগ্নাশয়, প্যানক্রিয়াসের কাজ কি, প্যানক্রিয়াসের ভিতরে 4টা সেল থাকে, আলফা বিটা গামা ডেল্টা, এই সেলগুলো আমরা যেহেতু আমি ডিটেলসে যাচ্ছি না পুরা মানে সাজেশন দেওয়ার জন্য, সো দ্যাটস ওয়াই এগুলো একটু হাইলাইট করে দিলাম। তারপরে আসো এখান থেকে আর তেমন কিছু নাই বললেই চলে। লালা গ্রন্থি, লালা গ্রন্থির কাজ কি, লালা গ্রন্থি গঠন, তারপর হচ্ছে বাইল সল্ট বা পিত্তরসের কাজ কি, পিত্তরসের গঠন, এই জিনিসগুলো একটু হাইলাইট করে পড়বো। তারপর আসো আমরা পরের চ্যাপ্টার যাই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে মানব শরীরতত্ত্ব রক্ত সঞ্চালন। 9-10-এও ছিল, তো এখনো আছে। সো এখানে দেখো একটা মানুষ রক্তের মধ্যে ডুবে আছে। সো এই রক্তের চ্যাপ্টারটা আমরা যদি পড়তে চাই, কি কি পড়তে পারি, শুরুতে আছে ব্লাড, ব্লাডের কম্পোনেন্ট, ব্লাড কি কি দিয়ে তৈরি হয়, এটা অ্যাসিডিক না ক্ষারীয়, ব্লাডের পিএইচ, ব্লাডের কম্পোনেন্টের ভিতরে কি কি ভাগ করা হয়েছে, ব্লাডের আবার পার্টিকেলস গুলাকে ভাগ করছে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, তিনটার আবার পার্থক্য, তিনটার কি কি ফিচার্স আছে, কোনটার কতদিন বাঁচে, কোনটার সংখ্যা কত, কোনটার কাজ কি, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। ছেলেদের কতগুলো থাকে, মেয়েদের কতগুলো থাকে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ফর সিকিউ এখানে হচ্ছে রক্ততঞ্চন প্রক্রিয়া। রক্ততঞ্চন কে করে হয়তো সবাই জানি, জানলে একটু কমেন্ট করে জানাইতে পারি। রক্ততঞ্চন কে করে, রক্ততঞ্চন ইউজুয়ালি প্লাটিলেট বা অনুচক্রিকা করে। কিভাবে করে, রক্ততঞ্চন প্রক্রিয়ার একটা প্রসেস আছে, সেটা আমরা এখান থেকে পড়তে পারি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হার্টের গঠন, খুবই ইম্পর্টেন্ট। যারা হার্টের ফিগার আঁকাইতে পারো না, কোন একটা ফিগার আঁকাই দিও, এরকম কোন শেপ করে ভিতরে তুমি পার্টিকেলস দিয়ে বাইরে দিয়ে দাও, দেখো 5 সেকেন্ডে হার্টের ফিগার হয়ে আসছিল। এরকম দিয়ে তুমি পারবা হার্টে কি কি থাকে না থাকে, এগুলো ছোটবেলায় পড়ছে। হার্টের আবরণের নাম কি, এবং এমসিকিউ থাকেই, হার্টের আবরণের নাম কি, লাংসের আবরণের নাম কি, পাকস্থলীর আবরণের নাম কি, সবগুলো আবরণ পড়তে পারি, এগুলো ইম্পর্টেন্ট। আমি টাইম নিচ্ছি না বেশি, যেহেতু আরো চ্যাপ্টার আছে।
তারপরে আমরা যদি হার্ট ধরি, হার্টের পরে এখানে হার্টের সাথে যে আমাদের আরো যে সার্কুলেটরি সিস্টেম আছে সেগুলো পড়তে পারি। এই যে আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম 4 ধরনের আছে, 4 ধরনের মধ্যে পোর্টাল, রেনাল, তারপর আমাদের এই যে হার্টের যে সার্কোসিস্টেমিক, আর এটা হচ্ছে এইখানে সবগুলা ফিগার আছে, এই জিনিসগুলো আমরা পড়তে পারি। তো একটা হচ্ছে পালমোনারি, তাহলে কি কি বললাম, সিস্টেমিক, পালমোনারি, পোর্টাল, রেনাল, কোনটা কোথা থেকে কোথায় রক্ত নেয়, কোথা থেকে কোথায় নিয়ে আসে, এটা আমরা পড়তে পারি। তারপরে আমরা যদি ইম্পর্টেন্স যাই, এখান থেকে আর কি পড়বো, হার্টের জাংশনাল টিস্যুগুলা। জাংশনাল টিস্যু ইম্পর্টেন্ট খুবই পরীক্ষার জন্য। আমি এইখানে যে যে টপিকগুলো পড়তেছি একটা বাদ দিবা না, সবগুলাই পড়বা, এই চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন হয়। সো জাংশনাল টিস্যুর মধ্যে সাইনোআর্টিরিয়াল নোড, এট্রোভেন্ট্রিকুলার নোড, পার্কিনসি ফাইবার, বার্ডেন হিপস, এটা ফিগার আকারে কোনটার কাজ কি এগুলো পড়তে পারি, কোনটা ন্যাচারাল পেসমেকার এটা পড়তে পারি। তারপরে এর সাথে রিলেটেড হচ্ছে পেসমেকার। পেসমেকার কি জিনিস, পেসমেকারের টাইপস খুবই ইম্পর্টেন্ট, যারা খুব ভালো করতে চাও পেসমেকার পড়তে পারি। তারপরে আসো এখান থেকে আরো যে টপিক আছে, হার্টে কিছু সার্জারি আছে, হার্টে কিছু ডিজিজ আছে। হার্ট সার্জারির মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি, তারপরে এখানে এটা ইনভেন্টর কে, বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, ওপেন হার্ট সার্জারি কি, তারপরে অফ পাম্প অন পাম্প সার্জারি কি, এই জিনিসগুলো আমরা এখান থেকে ইম্পর্টেন্স দিয়ে পড়বো। আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কার্ডিয়াক সাইকেল, এট্রিয়ালে সিস্টল হয়, তারপর ডায়াস্টল কখন হয়, এটা সময় কত, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তার মানে হার্টের চ্যাপ্টার থেকে আমরা কিছুই বাদ দিব না, সবগুলো টপিকই পড়বো। তারপরে আমরা যদি আসি পরের চ্যাপ্টারে যাই, শ্বাসক্রিয়া শ্বসন, and this is one of the most shortest chapter for this entire zoology book. So এই চ্যাপ্টার, এই বইটা আমরা যদি মানে খুলি এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা যদি বেশ কিছু টপিকই পাবো, বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখানে আমাদের শ্বসন কৌশল। এটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়, কিভাবে শ্বাস গ্রহণ করি, কিভাবে শ্বাস নেই। আর সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, আমি একটু লিখিয়ে দেই, এই যে এক নম্বর হচ্ছে শ্বসন কৌশল। শ্বসন কৌশল এইগুলা খুবই সিকোয়েন্সলি পড়া যায়, শ্বসন কৌশলগুলা সিকোয়েন্স করে করে পড়া যায়। কখন ইন্টারস্টিশিয়াল মাসেল বা পেশিগুলা কখন প্রোলাপস হবে, কখন কোলাপস করবে, এবং এর সাথে সাথে রিলেটেড হচ্ছে আমাদের রিবস কখন উপরের দিকে, ডায়াফ্রাম কখন ধনুকের মতো হবে উপরের দিকে আসবে, কখন নিচের দিকে যাবে, এই জিনিসগুলো আমাদের পড়তে হয় শ্বসন। তারপর আমাদের কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এর শ্বসন প্রক্রিয়া। তো শ্বসন দুই ভাবে হয়, একটা অন্তঃশ্বসন, একটা হচ্ছে বহিঃশ্বসন। বহিঃশ্বসনটা কি, বাইরে থেকে আসবে বাইরে বের হবে, আর অন্তঃশ্বসন কি, কোষের ভিতরে ঢুকবে, কোষ থেকে আবার বাইরে আসবে। তো এই অন্তঃশ্বসন আর বহিঃশ্বসন এই টপিকস গুলো আমরা যদি ধরে ধরে পড়ি এখান থেকে, তাহলে কমন পড়বে। শ্বসন কৌশল, তো শ্বসন কৌশলের মধ্যে মানে এই দুইটা জিনিস যদি পড়ে ফেলি, এরপরে আর কি পড়তে পারি আমরা এখান থেকে, এরপরে আমরা পড়তে পারি আমাদের শ্বসন তন্ত্র। তন্ত্রগুলো ইম্পর্টেন্ট, শ্বসন তন্ত্রের কি কি পার্ট আছে, নাক থেকে শুরু করে একবারে অ্যালভিউলাস পর্যন্ত, এখানে নাসা গহ্বর, তারপরে মুখ গহ্বরের পিছনে থাকে গলবিল, শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে ব্রঙ্কিউল, ব্রঙ্কিয়াস, ব্রঙ্কিয়াস থেকে ব্রঙ্কিউল, প্রাইমারি ব্রঙ্কিউল, সেকেন্ডারি ব্রঙ্কিউল, সেগমেন্টাল ব্রঙ্কিউল, টার্সিয়ারি ব্রঙ্কিউল, এইভাবে একবারে অ্যালভিউলাস পর্যন্ত। এবং আরেকটা কোশ্চেন আউট করে ভালো করতে চাও, গঠন আর কার্যকরী একক পড়বো। গঠন কাজের একক, ব্রেনের গঠন কাজের একককে নিউরন, আবার যদি বলা হয় স্নায়ুতন্ত্রের একককে তখন আমরা তাও নিউরনই বলি। পাকস্থলীর একককে নেফ্রন। এট দ্য সেম টাইম আমরা যদি শ্বাসক্রিয়া বা শ্বসনতন্ত্র বা ফুসফুসের একককে, তাহলে আমরা বলবো এখানে অ্যালভিউলাস। সো এই জিনিসগুলো আসে, এককগুলো আমরা পড়তে পারি খুব ভালোভাবে। সো এই একক পড়ার পরে আমরা এখান থেকে ওই যে কোন কার্বন শ্বসন প্রক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড কি কিভাবে হয়, ভৌত দ্রবণ রূপে, কার্বোমিনো হিমোগ্লোবিন রূপে, বাইকার্বনেট রূপে, ওইখানে আবার ক্লোরাইড শিফট আছে, এই টপিকগুলো আমরা ধরে ধরে পড়তে পারি। অ্যাট দ্য সেম টাইম তার আগের দিকে আমরা যদি চলে যাই, অক্সিজেনও আছে ভৌত দ্রবণ রূপে, অক্সি হিমোগ্লোবিন রূপে, এই টপিকগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে আমরা পড়বো, তাহলে এখান থেকে অনেকটা কমন পড়ে যাবে, যেহেতু এখানে সিকিউ আসার সম্ভাবনা খুবই কম। তো এখানে দেখো আমরা যখন শ্বাস নিই, শ্বাস ছাড়ি, কি কি হয় যখন আমরা শ্বাস নেই, ইউজুয়ালি দেখো আমরা যখন শ্বাস নেই আমাদের এই যে রিবস গুলা এগুলা বাইরের দিকে চলে আসে, ডায়াফ্রাম গুলা এরকম বাঁকা হয়ে আসে ধনুকের মতো, যখন বাঁকা হয় এটা উপরের দিকে চলে, সরি উল্টা বলছি, ডায়াফ্রাম হচ্ছে
স্ট্রেট হয়ে আসে, স্ট্রেট গেলে এখানে স্পেসটা বাড়বে, স্পেস বাড়লে আমাদের বাইরে থেকে অক্সিজেনটা ঢুকতে পারবে। আর যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন ডায়াফ্রামটা উপরের দিকে বেঁকে আসে, বুঝছো? বেঁকে যখন আসবে লাংস গুলো উপরে আসবে, আমাদের যে ডায়ামিটার অফ দা চেস্ট ক্যাভিটি এটা রিডিউস হয়ে যাবে। যখন রিডিউস হবে তখন আমরা নিঃশ্বাস বা আমরা ব্রিদিংটা আউট করতে পারি। সো এই হচ্ছে প্রসেস। আরো যদি কমপ্লিকেটেড ভাবে জানতে চাও বই আছে, এটা পড়ে নিও। এবং এই চ্যাপ্টারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি যদি আরেকটু হাইলাইট করে দিই, সেটা হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস খুবই ইম্পর্টেন্ট। সাইনাস ইনফ্লামেশন, সাইনাস আমাদের আছে 4 জোড়া, যেটা আমাদের মুখে থাকে, ফ্রন্টাল, ইথময়েডাল বা এথময়েডাল, স্ফেনয়েডাল আর হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। এই সাইনাসের ডিফারেন্স বিটুইন ইনফেকশন ইনফ্লামেশন এগুলা মেডিকেলে বা নার্সিং এ আবার তারা পড়বা হয়তো। দুইটা জিনিস আমরা এখান থেকে হাইলাইট, তো আমি জাস্ট টপিকগুলো বলতেছি। তো অ্যাকিউট আর ক্রনিক দুই ধরনের সাইনোসাইটিস, এগুলার লক্ষণ কারণ প্রতিকার আমরা পড়তে পারি। সাইনোসাইটিসের সাথে সাথে আরেকটা টপিক আছে এখানে, অটাইটিস মিডিয়া, যেটা হচ্ছে আমাদের মধ্যকর্ণের বা মিডিল ইয়ারের ইনফ্লামেশন। সো এই জিনিসগুলো আমরা পড়তে পারি এখান থেকে, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আবার অ্যাকিউট ক্রনিক আছে, এগুলার ডিফারেন্স পড়তে, এগুলা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। তারপরে আমরা যদি যাই পরে চ্যাপ্টার, মানবদেহের চলন আর অঙ্গ চলনা। সো এই চ্যাপ্টারটা আমরা সবাই একটা মানবদেহের মানব শরীরতত্ত্ব, চলন, অঙ্গ চলনা, এই চ্যাপ্টারস গুলা আমরা সবাই একটু আইডিয়া করতে পারি এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, সবারই আইডিয়া আছে। সো এরপর আমি বলে দিই যে এই চ্যাপ্টারস গুলো আমরা যদি পড়া শুরু করি, শুরুতেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে মানবদেহের যত হাড্ডি গুড্ডি আছে সব হাড্ডি গুড্ডির নাম। সো এই হাড্ডি গুড্ডি গুলার নাম, হাড্ডির নাম আমরা স্কিপ করে যাবো না, এটা এমসিকিউ সিকিউ দুইটা জায়গায় ইম্পর্টেন্ট। সিকিউতে কিভাবে আসে, যে কোন অস্থি দেখতে কিসের মতো, কোন অস্থি সবচেয়ে বড়, সবচেয়ে ছোট অস্থি, এগুলো এমসিকিউতে আসে। সিকিউতে আসে এই অস্থির বিবরণ দাও, এই অস্থির কেন যষ্টির মতো, কেন লাঠির মতো, কেন এইগুলো আসে, এগুলো আসে। সো এখান থেকে আমরা হাড্ডির নামগুলা অনেক আগে থেকেই পড়ছি। সো আমরা হয়তো অনেকেই জানি ফ্রন্টাল 1 নাম্বার, স্কাল, ও আচ্ছা এটা ভাগ করা হয়, এটা হচ্ছে অ্যাক্সিয়াল আর এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। সো এগুলা ভাগ করে করে পড়বা। এখন আমি যেহেতু ডিটেলসে ডিসকাস করবো না, দ্যাটস আমি বলতেছি না, বাট এগুলা পড়ে যাবা। তারপর আমরা এখান থেকে পড়তে পারি হাড় আর তরুণাস্থি, তার মানে অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। অস্থি ভার্সেস তরুণাস্থি দুইটার মধ্যে পার্থক্য আমরা পড়তে পারি। তারপর নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি পার্থক্য পড়তে পারি। নিরেট অস্থি, স্পঞ্জি অস্থি দুটার মধ্যে কি কি পার্থক্য আছে আমরা 3 ধরনের, ঐচ্ছিক অনৈচ্ছিক হৃদপেশি, তাদের মধ্যে পার্থক্য পড়তে পারি। তারপর এখানে পেশি টান দেয় ধাক্কা দেয় না, এই টপিকটাও ইম্পর্টেন্ট। পেশি টান দিবে ধাক্কা দেয় না, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে পারি। হাঁটুতে কি কি পেশি আছে, হাঁটু বা পায়ের পেশিগুলা এখান থেকে পড়তে পারি। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, এখানে হ্যাভার্সিয়ান সিস্টেমের গঠন। হ্যাভার্সিয়ান সিস্টেমের গঠন খুবই ইম্পর্টেন্ট। ওই যে মাঝখানে গোল গোল ল্যামেলি থাকে, মাঝখানে ভিএএন ভেইন আর্টারি নার্ভ থাকে, এগুলো আমরা একটু পড়তে পারি। তো তারপরে আমরা যদি যাই পরের টপিকটায়, বাহ খুব ফিগারটা অনেক সুন্দর, ধ্যানে আছে, মরার পরেও তার মানে আবেগ কমে নাই। আচ্ছা যাই হোক, তারপরে আসো আমরা তো এই টপিক গুলা পড়তে পারি। এবং আরেকটা টপিক আছে এখানে আমাদের হাড় ভাঙা। হাড় ভাঙাকে আবার ক্লাসিফাই করা হয় সরল আর জটিল হাড় ভাঙা, মিশ্র হাড় ভাঙা, আবার এখানে পেন আছে, মচকানো টপিক গুলা। আরেকটা জিনিস পড়ছে কশেরুকার গঠন। সো কশেরুকা গুলা আমাদের সার্ভাইকাল ঘাড় থেকে শুরু করে একবারে পুচ্ছদেশ বা পশ্চাৎদেশ পর্যন্ত আছে। আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে সাথোলাসেক, যেহেতু ডিটেলসে ক্লাস নিচ্ছি না, এরপরে বলতেছি সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, ককটিক্স, 7 12 5 1 1। সো আরেকটা জিনিস হয়তো আমরা ভুল করি বা জানি না, বাচ্চাদের কিন্তু হাড়ের সংখ্যা বেশি, আমাদের চেয়েও বেশি। বাচ্চাদের কোনো কোনো বইয়ে 306টা হাড় আছে, কোনো কোনো বইয়ে 310টা আছে। সো বাচ্চাদের বেশি থাকে কজ তাদের বোনস গুলো অসিফাই হয় না, একটা সাথে একটা লাগে না তখন পর্যন্ত, এই জন্য মানে জয়েন্ট গুলা ফর্ম হয় না। সো এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে যে ককটিক্স, যেটা ইনিশিয়ালি কয়টা থাকে,
চারটা পরবর্তীতে গিয়ে একটা হয়ে যায়। সো আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে আমাদের হাড়ের বা তরুণাস্থির চ্যাপ্টার বা হচ্ছে চলনাঙ্গ চালনার টপিক। এগুলা পড়লে আমাদের কমন পড়বে। আমাদের আজকের লাস্ট যে চ্যাপ্টারটা হচ্ছে যে জেনেটিক্স বা জিনতত্ত্ব বিবর্তন। সো জিনতত্ত্ব আর বিবর্তন এই চ্যাপ্টারটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই জেনেটিক্স আর আমাদের ইভলিউশন এই দুইটা এই চ্যাপ্টারগুলো দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে জিন, একটা হচ্ছে আমাদের জিন জেনেটিক্স, একটা হচ্ছে ইভলিউশন। সো জেনেটিক্স এর ভিতরে আমরা, তুমি যদি যাও এর ভিতরে জিন জেনেটিক্স নিয়ে প্রথম বা জিন নিয়ে কাজ করা হয় বা জিন তত্ত্বের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল, তাকে হচ্ছে জিন তত্ত্বের জনক বলা হয়। কেন বলা হয়? রিজন আছে, হি ওয়াজ ওয়ান অফ দা মানে মেজর রোল পার্সন, যে হচ্ছে আমাদের টোটাল জেনেটিক্স নিয়ে কাজ করেছিল এবং এখানে বিভিন্ন তত্ত্ব ছিল তার তার বিভিন্ন তত্ত্ব এবং জেনেটিক্স নিয়ে তার অবদান অনেক, এবং সে মটরশুটি গাছ নিয়ে অনেক কাজ করেছে। এবং মটরশুটি গাছ নিয়ে কেন ভালো করে পড়তে চাই, তাহলে আমরা মেন্ডেলের মানে ছবিটা দেখে নিব, তাইলে দেখা যায় অনেক ইজি হবে তাকে মনে রাখা। আচ্ছা, সো গ্রেগর জোহান মেন্ডেল কি করেছিল? জেনেটিক্স নিয়ে কাজ করেছিল। তার মনে বিভিন্ন কোশ্চেন জাগলো যে দুইটা মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট, তাদের যখন ছেলে মেয়ে হয় বা তাদের যখন বংশ পরম্পরা বা বংশগতি পরিবর্তন হয়, তাদের মধ্যে কিছুটা মিল পাওয়া যায়। কিছুটা আসতেছে মার কাছ থেকে, তার চেহারা মার মতো হচ্ছে, বাবার মতো হচ্ছে। আমি মানে ডিটেলসে বুঝাতে চাচ্ছি না, এরপরে বলতেছি তাদের মধ্যে কি মিল আছে, কেন হয়, এটাকে নিয়ে ডিসকাস করে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। তো এই টপিকস গুলাতে আমরা যদি যাই, কি কি পড়বো? শুরুতে আসো, জনকের নাম কি, এই টপিকটা পড়বো। তারপর একবারে জিন যদি যাই, কি জিনিস জিন? হচ্ছে আমাদের ডিএনএ এর অংশের এক একটা পার্ট। তার মানে একটা বড় ডিএনএ এর ভিতরে যে যে অংশ বংশগতীয় বিভিন্ন বস্তু ধারণ করে, যে অংশের জন্য বংশগতীয় চেঞ্জ হয়, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাকচুয়ালি জিনগুলো। বংশগতি কোথায় থাকে? ডিএনএ তে থাকে। আর ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? সেলে থাকে। সেল কোথায় থাকে? বডিতে থাকে। হিউম্যান বডি, প্ল্যান্ট বডি দুইটাতেই থাকে। আচ্ছা, হোয়াট এভার। সো আমরা তাহলে জিনের একটা আইডিয়া পেলাম। তারপর আসলে এই যে গ্রেগর জোহান মেন্ডেল যার কথা বললাম, এই যে লোক, ভদ্রলোক, যে হচ্ছে আমাদের পেইন দিয়ে গেছে। সো গ্রেগর জোহান মেন্ডেলের সূত্র, এবং এইখানে এই চ্যাপ্টার শুরুর আগে কিছু এমসিকিউ বেস এবং সিকিউ ক নাম্বার বেস কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো আমরা পড়ে যাব। লোকাস কি, হোমোলোগাস, হোমোজাইগাস কি, প্রচ্ছন্ন জিন কি, প্রকট জিন কি, এই টপিকস গুলা খুবই ইম্পর্টেন্ট। সো এই টপিক গুলা থেকে কোশ্চেন হয়। সো এই টপিক গুলা আমরা একটু ধরে ধরে পড়তে পারি জেনেটিক্স থেকে, যে মানে এমসিকিউ বা ক নাম্বারের জন্য। তারপর আসো মেন্ডেলের দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এগুলার তিনটা করে নাম আছে। আমি এখন মানে বলতে চাচ্ছি না, এরপরও যারা জানো, ল অফ সেগ্রেগেশন, একটা হচ্ছে ল অফ ডোমিনেন্স, একটা হচ্ছে ল অফ ডোমিনেন্স, একটা হচ্ছে ল অফ সেগ্রেগেশন। ইংলিশেও আছে, বাংলাতেও আছে, পরিপূরক সূত্র। আর হচ্ছে আরেকটা কি জানি, আমি বাংলাটা মনে পড়তেছে না। সো এই দুইটা সূত্রর কথা, মানে সূত্রের ব্যাখ্যা, মানে দুই লাইন করে দেওয়া আছে। এগুলোও অনেক সময় ক বা খ নাম্বারে চলে আসে। সো ইম্পর্টেন্ট যেহেতু পড়তে পারি। এবং এইখানে গ নাম্বার আসে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, খুবই ইম্পর্টেন্ট গ নাম্বারের জন্য। তারপরে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট হচ্ছে লিথাল জিন বা মারণ জিন কি? লিথাল জিন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসে। এবং প্রতিটা জিনিসের কিছু পড়ো না পড়ো অনুপাত পড়বা। প্রথম সূত্রে অনুপাত 3:1, দ্বিতীয় সূত্রে অনুপাত 9:3:3:1, আবার লিথাল জিনের অনুপাত 2:1, এরকম আরো ব্যতিক্রম আছে কিছু। ব্যতিক্রম গুলোর মধ্যে এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তারপরে ইনহেরিটেন্স, এই জিনিসগুলা থেকে আমরা অনুপাত পড়বো। কি কি জিনিস পড়বো একটু হাইলাইট করে দেই। অনুপাত প্লাস উদাহরণ প্লাস, যারা খুব ভালো পড়তে চাও তারা চেকার বোর্ডটাও দেখে ফেলবা। চেকার বোর্ড কি? চেকার বোর্ডে ওই যে আমাদের একটা চেকার বোর্ড। সো এই জিনিসটা আমরা এখানে হাইলাইট করে পড়তে পারি। সো চেকার বোর্ড দ্বিতীয় সূত্রের জন্য পড়বো ইম্পর্টেন্স। আর হচ্ছে এইখানে দ্বিতীয় সূত্র আছে
দ্বিতীয় সূত্র। তারপর হচ্ছে এখানে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, দেখবা কালার ব্লাইন্ডনেস আছে, কালার ব্লাইন্ড হবে কয়টা, আর তোমার মুখ বুদ্ধির হবে কয়টা, এই টপিকস গুলো এখান থেকে ইম্পর্টেন্ট। সো এটা আসে পরীক্ষা, এটা একটা পড়তে পারি। এবং এই চ্যাপ্টারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইজ কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা। এটা কেন হয়, এটা কেন একটা সেক্সুয়াল ডিজিজ, সেক্সুয়াল অটো রিসেসিভ ডিজিজ বলে। এবং কালার ব্লাইন্ডনেস কেন হয়, কে কি ফিচার্স থাকে, কোন কোন কালার দেখতে পারবে না, কালার ব্লাইন্ডনেস যদি বাবার থাকে মার হবে কিনা, মার থাকলে ছেলের হবে কিনা, সরি বাবার থাকলে তো মার হবে না, এটা তো মানে রং। আচ্ছা, এটা কখন হবে, বাবা মার কার থাকলে হবে, এবং ছেলেরা কেন বাহক, মেয়েরা কেন, ছেলেরা কেন সাফারার, মেয়েরা কেন ক্যারিয়ার, এই জিনিসগুলো একটু পড়তে পারি। কালার ব্লাইন্ডনেস এর পরে এখানে আরো আছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া পূর্ব, হিমোফিলিয়া খুবই ইম্পর্টেন্ট এবং এর টাইপস আছে। এটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, ক্লাসিক হিমোফিলিয়া, ক্রিসমাস হিমোফিলিয়া। হিমোফিলিয়াটা আমরা পড়তে পারি। তারপর এখানে ব্লাড গ্রুপ আছে, ব্লাড গ্রুপের কিছু টাইপস আছে। আর এইচ ফ্যাক্টর কি জিনিস, আর এইচ ফ্যাক্টর যদি হয় কি কি প্রবলেম হবে, সেম হইলে পজিটিভ হইলে বিয়ের ক্ষেত্রে কি কি প্রবলেম হয়, বাচ্চা কাচ্চা হওয়ার ক্ষেত্রে কি প্রবলেম, এগুলো একটু পড়তে পারি। এবং আমাদের এই হচ্ছে জেনেটিক্সের চেকার বোর্ড সহ যা যা বললাম এইখান থেকে এই জিনিসগুলো আসে। তারপরে আমরা যদি যাই জেনেটিক্স এর পরের পার্ট হচ্ছে ইভলিউশন। ইভলিউশনটা একটু লেস ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসলেও সিকিউ খুব একটা আসবে না, এবং এটা আমার কাছে একটা মানে ফেক কিছুই মনে হয়, কারণ ইভলিউশন বলতে পৃথিবীতে কিছু হয় না। আমার মানে অ্যাজ এ মুসলিম বলো, অ্যাজ এ সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড বলো, সো তোমরা হয়তো একমত হবা। সো ইভলিউশন কখনোই ছিল না। সো কেন ছিল না, একটা একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু এটা একটা প্রাইভেট মানে পাবলিক গ্রুপের ক্লাস। সো যদি ইভলিউশন সত্যি হতো, তাহলে আজকে যে মানুষগুলো আছে মানে এগুলা একটা সময় পরিবর্তন হয়ে যেতে পারতো না। তার মানে মানে সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী মানুষ একসময় বানর ছিল, গরিলা ছিল, দেন ওইখান থেকে অটো হিপ্পোক্কাস নামে একটা প্রাণীতে রূপান্তর হয়, দেন এখন আমরা মানুষে আছি। সো এই মানুষগুলোও তো মানে এই প্রসেসে যেহেতু পরিবর্তনশীল, এই মানুষগুলোও তো আবার 200 বছর, 300 বছর, 400 বছর পরে পরিবর্তন হবে। বাট এটা কি হয়েছে আদৌ? হয় নাই। তুমি যদি 200 বছর আগে কোনো মানুষের মানে পিকচার দেখো আর আজকে মানুষের পিকচার দেখো, উই আর অলমোস্ট সেম। হয়তো মানে সভ্যতা বা হচ্ছে পোশাক আশাকে চেঞ্জ হয়েছে, বাট স্ট্রাকচার বা অ্যানাটমি সেমই ছিল। দ্যাটস ওয়াই ইটস নট মানে টোটালি কারেক্ট। এবং বিবর্তনে অনেক মানে অযৌক্তিক কিছু জিনিস আছে, মানে ভালো কিছু আছে, অযৌক্তিক জিনিস বলতে জিরাফ, মানে সাইন্টিফিক যে রিজন আছে সেখানে বলা হয়েছিল যে জিরাফ তার ঘাড় এক সময় ছোট ছিল, নেক, সে হচ্ছে পাহাড়ে গিয়ে খেতে যাইতো, পাহাড়ের উপরে গাছ থেকে পাতা খেতে যাইতো, পারতো না, এবং রেগুলার সে চেষ্টা করতে 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 তার ঘাড়টা এক সময় লম্বা হয়ে গেছে। তো এইরকম কিছু যুক্তি ছিল। বাট এরপরেও জেনেটিক্স নিয়ে সবচেয়ে যে সরি বিবর্তন নিয়ে সবচেয়ে যে কাজ করছে তার নাম হচ্ছে ডারউইন। তো ডারউইনের বিবর্তনবাদের মধ্যে সবচেয়ে ভালো যে আহ, জিনিসটা ছিল এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন। প্রকৃতি যাকে চাবে তাকে এই টিকে রাখছে, আর যাকে চায় না তাকে টিকে রাখা নাই। এই জন্য আমরা এখনো টিকে আছি। তার মানে আমরা যারা স্ট্রং ছিলাম তখন মানুষ হিসেবে, তারা এখন পর্যন্ত টিকে আছে। এছাড়াও আরো কিছু ভালো উক্তি ছিল ডারউইনের, এবং ডারউইনেও সবগুলো যে যৌক্তিক ছিল এরকম না। ডারউইন ছাড়াও আলফ্রেড ওয়ালেস রাসেল নামে একজন সায়েন্টিস্ট, সে অনেক যুক্তি দিয়েছিল। আরো অনেকেই বিবর্তন নিয়ে কাজ করেছে, বাট এখন বিবর্তন নিয়ে কেউ কাজ করে না খুব একটা। এর রিজন হচ্ছে বিকজ এইখানে যে ইভলিউশন ছিল অনেক আগের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেগুলো আস্তে আস্তে মানে ভ্যানিশ হচ্ছে বা আস্তে আস্তে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা এখন ওগুলো অলরেডি অলমোস্ট খোঁজা হয়ে গেছে। তো এখান থেকে কিছু এমসিকিউ আছে। তো এখানে কিছু যুগ আছে, 6টা যুগ আছে। এই যুগগুলা থেকে কি কি প্রাণী অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বাট এখন ইম্পর্টেন্ট না। বিবর্তনে কি এ হচ্ছে তোমাদের টোটাল লেকচার অফ দিস জুওলজি বুক। সো জুওলজি থেকে কি কি টপিক আসবে বায়োলজি সেকেন্ড পার্ট থেকে আমি একটু হাইলাইট করে দিলাম, কিভাবে পড়া শুরু করতে পারি, কিভাবে এমসিকিউ সিকিউ প্রিপারেশন নিতে পারি, এটার একটা আইডিয়া দিলাম। আশা করি সবাই মানে এনজয় করছো, মানে যেহেতু শর্ট একটা লেসন ছিল, যেহেতু এক্সাম সামনে, এক্সামের প্রিপারেশনের জন্য পড়া বলা, আমি মনে করি সবাই খাতা কলম নিয়ে বসে সবগুলা টপিক নোট করছো। এই টপিকগুলো যদি ধরে ধরে পড়ো, ইনশাল্লাহ সবগুলা টপিক থেকে 100% কমন পড়বে। যেহেতু আমি অনেকদিন থেকেই মানে বায়োলজি পড়াচ্ছি, অ্যাট দ্য সেম টাইম নিজে পড়ে আসছে, তো আমার যতটুকু মনে হয় এর বাইরে কোশ্চেন আসার কথা না। যেহেতু শর্ট সিলেবাস, 100 মার্ক অ্যান্সার করার জন্য দিস মোর দেন এনাফ। এইটা ধরে ধরে পড়া শুরু করা, ইনশাল্লাহ কমন পড়বে।
সো দেখা হবে পরে কোনো ক্লাসে। আনটিল দেন সবাইকে গুড বাই। আর সবাই একটু পেজটাকে ফলো দিয়ে রাখো। এইচএসসির আমরা একটা সিরিজ চালু করতেছি, যেটাতে আমাদের পরবর্তীতে অন্যান্য লেকচারগুলো দেখানো হচ্ছে, যেখানে তোমাদের এইচএসসির জন্য হেল্পফুল হবে, যাতে তোমরা এইচএসসি পর অ্যাডমিশন এট দ্য সেম টাইম এইচএসসি তে খুব ভালো রেজাল্ট করতে পারো। সো দেখা হবে পরে পরে কোনো ভিডিওতে। আনটিল দেন সবাইকে গুড বাই, আসসালামু আলাইকুম।